আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। এই অনুষ্ঠানে আমরা মূলত ওই দিনের আজকের দিনের সবচেয়ে আলোচিত যে ঘটনাটি রয়েছে এবং যে ঘটনাটি যে কন্টেন্টটি যে আমাদের যে খবরটি আপনারা সবচেয়ে পছন্দ করেছেন সেটি নিয়ে আলোচনা করি। সেই বিবেচনায় আজকে সবচেয়ে আলোচিত খবর বা কন্টেন্টটি ছিল আওয়ামী লীগ ফিরে এলে যা হবে, দিল্লির সমর্থনে প্রতিশোধের প্রস্তুতি। এই খবরটি আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গত ২২ ঘন্টায় দেখেছেন ১,৩৫,৮৭৪ জন মানুষ এবং এর কমেন্টও এসেছে প্রায় ১,৫০০-এর মতো। এই নিউজটি নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব এবং আমাদের এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমার দেশের ম্যানেজিং এডিটর জাহিদ চৌধুরী। জাহিদ ভাই, আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, একটা জিনিস খুব আগে থেকে আমরা বলতাম গত ৬ মাস আগে বা ৮ মাস আগে বা ১ বছর আগে যে বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী বা পাতি লেভেলের সন্ত্রাসী, এরা যখন কোনো অপকর্ম করে পালায় তখন ভারতে গিয়ে আশ্রয় নেয়। খুবই বিস্ময়করভাবে আমরা গত ৬ মাস ধরে দেখতে পাচ্ছি আমাদের সদ্য পতিত যেই সরকার, সেই সরকারের বিভিন্ন রাজনীতিবিদ একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত সবাই গিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারতে শুধু তারা আশ্রয়ই নিচ্ছে না, সেখানে গিয়ে তারা বাংলাদেশ বিরোধী প্রচারেও লিপ্ত হচ্ছে, নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে এবং এক অর্থে কোনো একভাবে এটা বোঝাই যায় যে ভারতের প্রশ্রয়তে আছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা বলতে গেলে যে গত ৬ মাসে এই হাসিনা সরকারের পতনের পর আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, আগে শুধু বলা হতো যে ভারতের মদদে এগুলো হচ্ছে, ভারত বাংলাদেশকে গ্রাস করছে, ভারত শেখ হাসিনা বরাবর বলেছেন যে আমরা সব কিছু উজাড় করে দিয়েছি ভারতকে। তো মানুষের মনে একটা প্রশ্ন ছিল যে উনি সব কিছু উজাড় করে দিলেন ভারতকে, ভারত বাংলাদেশকে কি দিল? কারণ আমরা জানি যে আমরা তিস্তার পানি পাইনি, আমরা সীমান্ত নিয়ে সবসময় একটা প্রতিবাদ আমাদের ছিল, সেই ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে তারা অহরহ বাংলাদেশি মানুষকে হত্যা করছে। তো আমরা সবই দিচ্ছি, তার বিনিময়ে তারা কি আমরা এই গুম খুন হত্যা সন্ত্রাস এই সীমান্ত দখল এগুলোই দিচ্ছে। কিন্তু এখন এসে মানুষ স্পষ্ট বুঝতে পারছে যে ভারত শেখ হাসিনাকে কী দিয়েছিল। এর প্রমাণটা এখন আমরা হাতে কলমে পাচ্ছি যে ভারত গত ১৫ বছর থেকে ১৫.৫ বছর বাংলাদেশের জনগণের উপর যে স্টিম রুলার চালানো হয়েছিল, তার বিনিময়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল। তাকে ক্ষমতায় রেখে গুম খুন এগুলো করতে সহযোগিতা করেছে, আরেকদিকে বাংলাদেশকে লুটপাট করে লুটতন্ত্র কায়েম করার ক্ষেত্রে ভারতের সর্বাত্মক সহযোগিতা ছিল। তো বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে কিছু না পেলেও শেখ হাসিনা নিজে, তার পরিবার এবং তার দল এ থেকে যে অনেক কিছুই পেয়েছে, এই বিনিময়টা যে হয়েছে একটি পরিবারের সাথে একটি দলের সাথে, এটা আজকে স্পষ্ট। কারণ শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে তার যারা সহযোগী ছিল, তার শেখ হাসিনা হয়তো প্লেনে চলে গেছেন, তার সাথে তারেক সিদ্দিকীকে তার অন্যতম এলাই তার সাথে নিয়ে গেছেন, কিন্তু অন্যদেরও পরবর্তীতে দফায় দফায় বিভিন্নভাবে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি তার স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ১০ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতে অবস্থান করছেন এবং ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে উনি বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালিয়েছেন। এবং শুধু তাই নয়, গত ৫.৫ মাসে মানে প্রায় ৬ মাস হতে চলল, তো আমরা এর ভিতর দেখলাম যে শেখ হাসিনা ওইখানে থেকেই প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা আসলে একটা দেশের কূটনৈতিকভাবেই বা তারা কি করে এটাতে সম্মতি দেন যে এটা একবার তো হয়নি। এমন যদি হতো যে একবার ঘটনাটা ঘটলো এবং ভারতের তরফ থেকে আপত্তি উঠলো বা শেখ হাসিনাকে বা তার সাঙ্গপাঙ্গকে তারা থামানোর চেষ্টা করলো, আমরা সেরকম কোনো তৎপরতা কিন্তু দেখছি না। তারা বারংবার বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের আজে বাজে কথা, উস্কানিমূলক কথা বলছে এই সরকারের বিরুদ্ধে। তাদের ভিতরে তো গত ১৫-১৬ বছরে গুম খুন লুটপাটের যে তারা যে তন্ত্র একটা চালু করেছিল, সেটা থেকে তো তারা বের হয়নি এবং সেটা নিয়ে তাদের অস্বস্তি লজ্জা কিছুই নেই। উল্টো তারা বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছে। এবং আসলে কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে যদি আমরা দেখতে যাই,
ভারত এক্ষেত্রে কতটা ফেয়ার ভূমিকা পালন করছে বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের জনগণ, সরকার সব মিলিয়ে? এটা তো মোটেই, আমি বলবো যে এটা ভারত বাংলাদেশের সাথে এই মুহূর্তে যে আচরণ করছে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটা দৃষ্টিকটু বা আচরণ করা হচ্ছে। আপনি শুধু তাই নয়, আপনি দেখেন যে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করেছে জুলাই বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। আজ পর্যন্ত ভারত এই জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি। তারা এটাকে একটা সন্ত্রাসী কার্যক্রম বলে বিবেচনা করছে, এবং যারা এই অপরাধগুলো অপতৎপরতাগুলো করেছে এবং 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, প্রায় 30,000কে পঙ্গু করেছে, বিভিন্নভাবে আহত পঙ্গু অবস্থায় তারা এখনও হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। এই যে শেখ হাসিনার এত নির্দয় আচরণ ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে, সেটার ব্যাপারে বিন্দুমাত্র ভারত সরকারের কোনো ধরনের কোনো মন্তব্য নেই। তারা এটাকে এখনও উল্টো ছাত্রদের উপরই দুশ্চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। সারা বিশ্ব যেখানে এটাকে স্বীকৃতি দিচ্ছে, সারা বিশ্বের মানুষ যেখানে এটাকে সাধুবাদ জানিয়েছে, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে আপনি জানেন যে সম্প্রতি উনি দাভোসে গিয়েছিলেন, সেখানে ইকোনমিক ফোরামের সম্মেলনের পাশাপাশি প্রায় 50টা মিটিং উনি করেছেন এখানে, এবং নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে সারা বিশ্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের পিছনে রয়েছে। দেশের নির্দিষ্ট কিছু সন্ত্রাসী এবং লুটপাটের সহযোগী ছাড়া হাসিনার বাকি সারা দেশের সব মানুষ, রাজনৈতিক দল এটার পক্ষে রয়েছে। কিন্তু ভারত হাসিনাকে নিয়েই আছে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক নেই, এটা তারা আবারও প্রমাণ করছে। শুধু তাই নয়, আপনি দেখেন অতি সম্প্রতি সীমান্তে তারা কি আচরণ করছে। শেখ হাসিনার সাথে করা গোপন চুক্তির বলে সীমান্তে তারা জিরো লাইনের 150 গজের ভিতরে, যেটা অরিজিনাল চুক্তিতে কোথাও ছিল না, এটা 150 গজের ভিতরে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কেউই কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করতে পারবে না। এই কথাটাই কিন্তু এটা অরিজিনালি আমাদের এগ্রিমেন্টটা তাই ছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল ভারত এসে আমাদের জিরো লাইনের বরাবরে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে দিয়েছে, এবং এক পর্যায়ে জানা গেল যে এটা হাসিনার সাথে নাকি তাদের একটা গোপন চুক্তি হয়েছিল। তো তাইলে আপনি দেখেন যে হাসিনা আমাদের জানা কি দিয়েছে এবং জানার বাইরে কি দিয়েছে। আপনার বাংলাদেশের সীমান্তে আপনি 150 গজ ছেড়ে দিয়েছেন সারা বর্ডার জুড়ে, এবং তারা প্রতিনিয়ত এটা দিচ্ছে। যেখানে বাংলাদেশের বিজিবি কিংবা সাধারণ জনগণ এটার প্রতিবাদ করছে, সেখানে হয় গুলি চালাচ্ছে, না হয় পাল্টা আক্রমণ চালাচ্ছে, এবং আজকেও এরকম ঘটনা ঘটেছে কয়েকটা সীমান্তে। তো ভারত তো এটা করেই যাচ্ছে, একের পর এক করেই যাচ্ছে। এবং আমরা যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের, পতিত স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউটা দেখি, এখানে উনি একাধারে মিথ্যাচার করে গেছেন, মিথ্যাচার করেছেন। এবং বাংলাদেশে এই যে হেলিকপ্টার থেকে গুলি চালানো বলেন, আর এই যে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর বিষয়টি বলেন, কিংবা তার আগেও যে গণহত্যাগুলো বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি এটার 100% দায়ী। শেখ হাসিনার নির্দেশগুলো তার মাধ্যমেই পুলিশ বাস্তবায়ন করেছে। তো সুতরাং যিনি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, যেখানে এই বসনিয়ার রাদোয়ান কারাজিজের মতো এরকম কসাইদের সাথে তাকে তুলনা করা হয়, যে বাংলার কসাই হিসেবে উনি বাংলাদেশের ছাত্র জনতার কাছে উনি পরিচিতি পেয়েছেন, সেই কসাইয়ের বক্তব্য ভারতীয় পত্রিকায় প্রচার করছে, এবং আবারও বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রচারণা চালাচ্ছে। তাদের বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই যে এতগুলা ছাত্র তরুণ প্রাণ আত্মদান করলো। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে যে একটা অনুশোচনা অন্ততপক্ষে কাজ করবে, সেটাও এখন পর্যন্ত তাদের সেই উপলব্ধি নেই। তারা এখনও বসে স্বপ্ন দেখছে যে তারা আবার ক্ষমতায় আসবে, আবার বাংলাদেশে ফিরে আসবে, আবার দুঃশাসন চালাবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ 18 কোটি মানুষ তাদের এই স্বপ্নই রেখে দিবে, এবং ভারত যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ভারত যদি তাদের এই চেষ্টা অব্যাহত রাখে, তাহলে ভারতকেও বাংলাদেশের সাথে এই সম্পর্কের অবনতিই ঘটতে থাকবে, এবং এতে ভারত যে খুব লাভবান হবে এটা ভাবার কোনো কারণ নেই। আপনি দেখেন ইতিমধ্যে তাদের হোটেল ব্যবসায় ধস নেমেছে, তাদের বাংলাদেশ থেকে প্রায় 60,000 লোক চিকিৎসা নিতে যেত, তারা এখন চিকিৎসা নিতে যেতে পারছে না, তারা ভিসা দিচ্ছে না। তো এখানেও তাদের ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। তারা যদি এক্সপোর্ট বন্ধ করে দেয়, বাংলাদেশ বাধ্য হবে, হয়তো ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বড় রাষ্ট্র হিসেবে
বাংলাদেশ থেকে অনেক এক্সপোর্ট করতে পারে, বাংলাদেশ টাকা দিয়ে জিনিসগুলো ভারত থেকে কিনে নিয়ে আসে। মানে আপনি যদি আমার কাছে বিক্রি না করেন, আমরা বিকল্প সন্ধানে যাব। এই পেঁয়াজের বাজার কিন্তু তুরস্কে আছে, পাকিস্তানে আছে, অন্য দেশে যাব, যেতে বাধ্য হব। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটু পরিবহন খরচটা একটু বেড়ে যাবে, কিন্তু আমরা না খেয়ে মরবো ভারত যদি আমাদেরকে পেঁয়াজ না দেয়, ডাল না দেয়, তাহলে আমরা না খেয়ে মরে যাবো। এরকম কোনো পরিস্থিতি নাই এখন বিশ্ব পরিমণ্ডলে। গত 5 আগস্টের পর প্রথম দিকে মনে হচ্ছিল ভারত একটু উদ্ভ্রান্ত হয়ে গেছে, তারা হতবিহ্বল, কি হলো এরকম তাদের ধারণার বাইরে ছিল। তারপরে দেখা গেল তাদের যে মিডিয়া, সেখানে বাংলাদেশ বিরোধী প্রচার প্রবলভাবে ছড়িয়ে পড়লো। এটা কিন্তু গত মাসখানেক থেকে মনে হচ্ছিল একটু কমে এসেছে। এখন পুরো প্রচারটা নতুনভাবে হচ্ছে, বাংলাদেশি রাজনীতিবিদদের দিয়ে তারা কথা বলাচ্ছে এবং এটা অহরহ তারা প্রচার করছে, এই জিনিসটাকে সামনে আনছে। পুরো বিষয়টাকে কি মনে হচ্ছে না যে ভারতের ইচ্ছাকৃত কোনো চক্রান্ত, বা তারা পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের ক্ষেত্রে, আপনি যেমন বলছিলেন আওয়ামী লীগ চাচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বলেছেন যে ভারতের সহযোগিতা পেলেই আমাদের পক্ষে আবার ক্ষমতায় ফেরা সম্ভব, ভারত যদি আমাদের বিচার বিভাগকে খানিকটা প্রভাবিত করে, কূটনৈতিকভাবে চাপ তৈরি করে। তো এগুলি কি সম্পূর্ণ জিনিসটা কি কোনো ধরনের পরিকল্পনার একটা অংশ? আপনাকে এই বিষয়ে আরো কয়েকটি ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। দেখেন, নির্বাচনের আগে তৎকালীন আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমি ভারতে গেছি, ওইখানে তাদেরকে আমি বলে এসেছি আগামী নির্বাচনে যাতে আমাদের এই সরকারকে রাখা হয়, ধারাবাহিক উন্নয়ন করার জন্য রাখা হয়, তাদের কাছে আমি আবেদন জানিয়ে আসছি। তার আগে উনি বলেছেন যে ভারত বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা খুবই অপমানজনক। একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে এইরকম বলা খুবই অপমানজনক। তারপরে এই কথাগুলো আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের মন্ত্রীরা বারবার বলে আসছেন, বারবার এই ঘটনাগুলো তারা ঘটিয়েছেন, এবং এখন এসে এটা প্রমাণিত হচ্ছে। আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে এখন এসে এটা প্রমাণিত হচ্ছে যে আসলে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় না। আমরা একটা বৃহৎ প্রতিবেশী দেশের সাথে অবশ্যই বাংলাদেশ একটা সুসম্পর্ক বজায় রাখবে, যেটা যেমনটি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা স্পষ্ট করেই বলেছেন, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্কটি হবে। দুইটা দেশ, দুইটা স্বাধীন সার্বভৌম দেশ, 18 কোটি মানুষের দেশ, যারা যুদ্ধ করে সংগ্রাম করে, ইভেন ভারতও সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে। সেই দেশ স্বাধীন হলো এত রক্তের বিনিময়ে, এত তাজা প্রাণের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, তারা কি আবার একটা নতুন আরেকটা দেশের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে? এই জিনিসটি যদি ভারত উপলব্ধি করতে না পারে, তাইলে ভারত যেমনটি করে তাদের অন্য সব প্রতিবেশীকে হারিয়েছে, নেপালের মতো দেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু এক সময় ছিল, তারা নাই, তারা মালদ্বীপে নেই, পাকিস্তানের সাথে তো তাদের আজীবনের বৈরিতা রয়ে গেছে। তো একে একে তারা সব প্রতিবেশীকে হারিয়েছে। তো এখন যদি আবার বাংলাদেশকে, আফগানিস্তানের সাথে তাদের সম্পর্কে অবনতি হয়েছে, এখন বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের একটা সম্পর্ক গত 15 বছরে তারা বজায় রাখছিল। এখন হাসিনাকেই তারা সমর্থন করবে, বাংলাদেশের জনগণ হাসিনাকে পছন্দ করুক বা না করুক, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা থাকলে তাইলে কিভাবে তারা সৎ প্রতিবেশী সুলভ আচরণ করবে কিংবা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে? কারণ জনগণের সাথে যদি সম্পর্ক না থাকে, তাইলে এই সম্পর্ক কোনো সম্পর্ক নয়, এবং আলটিমেটলি তারা হয়তো বাংলাদেশে কিছু অস্থিরতা সৃষ্টি করে রাখতে পারে, যেমনটি তারা গত 5.5 মাস ধরে করছে, এইরকম কিছু কাজ করতে পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা কিন্তু লাভবান হতে পারবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের জনগণের হৃদয়ে জয় করে যদি তারা বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় পারস্পরিক সমতার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে, তাহলে বাংলাদেশ সরকার অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে। প্রতিবেশীকে তো আমি ফেলে দিতে পারবো না, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেই পারে, কিন্তু এটা যে সম্পর্ক শেখ হাসিনা প্রতিষ্ঠা করে গেছেন, একই ধরনের সম্পর্ক যদি এই জুলাই বিপ্লবোত্তর সরকারের সাথে বাংলাদেশের জনগণের সাথে শেখ হাসিনা করতে চায়, মানে ভারত করতে চায়, তাহলে এটা তারা ভুল করবে, এবং এটা বারবার প্রমাণিত হচ্ছে। তাদের ষড়যন্ত্র আজ পর্যন্ত একটি ষড়যন্ত্র তারা সফল হতে পারেনি এখন পর্যন্ত। গত 5.5 মাসে আমরা দেখিনি যে তারা সফল হচ্ছে, তাদের সবই তো আসলে কুটচালি। আপনি বারবার জনগণের কথা বলছিলেন, আমি কয়েকটা কমেন্ট পড়তে চাই। দিল্লির খায়েশ আর পূরণ হবে না, রাজনৈতিক অপরাধীদের আশ্রয় দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা জরুরি। আমাদের প্রচুর কমেন্ট পড়ে, আমি একটু আগেই বললাম যে 1,500-এর বেশি কমেন্ট পড়েছে, এর বেশিরভাগই কিন্তু এরকমই যে তারা কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে। আরেকজন লিখেছেন আওয়ামী লীগের বহু নেতাদের ভারতের ট্রেনিং প্রাপ্ত, মানে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে।
এই বিষয়গুলি আওয়ামী লীগ ফিরবে স্বপ্নে, এরকম অজস্র কমেন্ট আমাদের পড়েছে। বাংলাদেশিদের ভারত শব্দটি বলা বা লেখা উচিত নয়, বরং ইন্ডিয়া শব্দটি বলা উচিত। এ কারণেই আওয়ামী লীগ সবসময় বলছে আমরা ভারতের প্রার্থী। অজস্র কমেন্ট, সব কমেন্টগুলিকে যদি আমরা জড়ো করি, কমেন্ট দিয়ে কোনো একদম সার্বিকভাবে যে জনমত উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে, বিষয়টি তেমন নয়। কিন্তু মানুষের কি দাবি, মানুষ কি চায়, সেটার কিন্তু খানিকটা হলেও উঠে আসে কমেন্টগুলি। মানুষ যেভাবে কমেন্ট করছে এই বিষয়টি নিয়ে, ভারতের ইস্যুটি নিয়ে। এই পরিস্থিতিতে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ভারতের যে অবস্থান, ভারত যেভাবে তাদের মিডিয়া ছেড়ে দিয়েছে আমাদের সাবেক মন্ত্রীদের প্রচার করার জন্য, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের করণীয় কি আপনি কি মনে করেন আপনার দৃষ্টিতে? বাংলাদেশ সরকার বারবারই তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং ভারতের সাথে সম্পর্ক নিয়ে আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা পর্যায়ে, সচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং সামনে বিডিআরের, বিজিবি, বিএসএফ এবং বিজিবির ডিজি লেভেলের বৈঠকও আছে। এই আনুষ্ঠানিক সম্পর্কগুলো কিন্তু বাংলাদেশ এখনও বজায় রাখছে, কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে কূটনৈতিক সীমা লঙ্ঘন করে যাচ্ছে ভারত। এবং এখানে এখনও তারা আশা করছে আওয়ামী লীগের সহায়তায়, তারা একটা আওয়ামী লীগ ভারতের সহায়তা নিয়ে একটা গত বিপ্লবের একটা নতুন ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা করছে। আমি শুরুতেই যেমনটি বলেছি যে সন্ত্রাসী কার্যক্রম এই সেই, এবং এখন কিন্তু বাংলাদেশের ভিতরে অতীতে আমরা দেখেছি যে তারা চেষ্টা করেছিল আমাদের এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য, এবং এটা খুব বড় আকারেই তারা একটা চেষ্টা চালিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার এটা সফলভাবেই, অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং বিশ্ববাসীর সামনে ভারতীয় মিডিয়ার এই মিথ্যাচারকে এবং বাংলাদেশের ভিতরে তাদের সহযোগীদের তৎপরতাকে মিথ্যা বলে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তো এইভাবে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট রাখতে হবে, অতীতে যেমনটি করেছে গত 5 মাস 5.5 মাসে তাদের ভোকাল হতে হবে, এবং যে কোনো বিষয়ে যখন যা ঘটবে এটার ব্যাপারে বিশ্ববাসীকে, বিশ্ব মিডিয়াকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবহিত করতে হবে এবং ইন্টারাকশনটা রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস আমি যেটা বলছি যে বাংলাদেশের জনগণ যদি সজাগ এবং সচেতন থাকে এবং তারা যদি এই ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক। আমি বাংলাদেশের যে 10 থেকে 12% হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা নিজেদেরকে বাংলাদেশি ভেবে যদি তাদের অ্যাক্টিভিটিসটা পরিচালনা করেন, কিছু সন্ত্রাসী, কিছু দুর্বৃত্ত, সেটা হিন্দু হোক কিংবা আওয়ামী সমর্থিত মুসলমান হোক কিংবা অন্য কোনো দলের সমর্থক, ভারতীয় সমর্থক হোক, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশকে ওন করে, আর হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, যারা বাংলাদেশকে ওন করে, অবশ্যই তারা ওন করেন, বাংলাদেশে যাদের জন্ম এবং বাংলাদেশ তাদের দেশ, এই অ্যাটিটিউড নিয়ে তারা যদি বিষয়গুলো দেখেন, তাহলেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র বৃথা যাবে। এবং আরেকটি বিষয় আমি এখানে আপনাকে বলতে চাই, আপনার মনে আছে কিনা জানি না, এক সময় বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট ছিল, ভারতীয় এই সমস্ত অপতৎপরতার কারণে, তো এইটা আপনার এক সময় বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসলেন, তখন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক থেকে, আমি মুস্কুন্দ দুবের কথা বলতে পারি কিংবা অন্য যারা ছিলেন, ইভেন তখনকার পরবর্তীতে উনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন, আর্মি চিফ ছিলেন, তো তারা সবাই মিলে তখন একটি ভারতীয় মিডিয়ায় একটা বড় ধরনের প্রচারণা হয়েছিল, এবার আর দিল্লির রাডারের বাইরে বাংলাদেশ যাবে না। এই কথাটা তখনই তারা বলছিলেন যখন 2009 সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসলেন। তো এটা এরপরে তারা সফলভাবে কিন্তু এটা বাস্তবায়ন করতে পেরেছিলেন দিল্লির রাডারের মধ্যে। সেটা যেভাবেই বলেন, আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের লুটের ঘটনার পিছনেও দেখা যায় তাদের হাত রয়েছে, আমাদের সমস্ত ইনফরমেশন হাতিয়ে নেওয়ার পিছনে আপনি জানেন যে এখানেও তাদের হাত থাকার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। আমাদের টেলিকমিউনিকেশনের বিষয়ে আমরা এটা আমার দেশে একটা রিপোর্ট করেছিলাম, এটা নিয়ে মামলা মোকদ্দমা বন্ধ করিয়েছিল যে ভারতীয় 5 জন বিশেষজ্ঞকে শুরুতেই বিটিআরসিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের মাধ্যমে আমাদের টেলিকমিউনিকেশন, আমাদের ইনফরমেশন, এই টোটাল নেটওয়ার্কটা ইন্ডিয়ান একটা ইয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইন্ডিয়ান এই গণ্ডির মধ্যে নিতে গিয়ে তারা একটি পর্যায়ে, আমার মনে আছে যে তখনকার পররাষ্ট্রমন্ত্রী, এখন যিনি কারারুদ্ধ আছেন, ডাক্তার দীপুমণি বলেছিলেন যে আমরা একসময় ভারতের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতাম কিংবা জোর গলায় বলতে পারতাম না, কিন্তু আমরা এখন এসে, যখন উনি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার প্রথম টার্মে 2008 থেকে শুরু করে 14 সাল পর্যন্ত যে টার্ম, ওই সময় উনি এই মন্তব্যটি করেছিলেন যে এখন আমরা উঁচু গলায়
ভারতের কথা বলতে পারি, কারণ বাংলাদেশের জনগণ আগের মতো আর ভারত বিরোধী নেই। কিন্তু আমি যেটা বলবো, হ্যাঁ হয়তোবা কিছুটা বাংলাদেশের জনগণ তাদেরকে ওইভাবে বিরোধিতার পর্যায়ে ছিল না, কিন্তু আজকের দিনে যদি আপনি এসে দেখেন যে বাংলাদেশের জনগণের ভিতরে ভারত বিরোধী সেন্টিমেন্টটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এবং এটা ভারতের আচরণের কারণে ভারতই দায়ী, ভারতের আচরণের কারণে এটা হয়েছে। এবং ভারতের এই যে রিলেশনটা, দলের সাথে সম্পর্ক, একটা ব্যক্তির সাথে সম্পর্ক, নির্দিষ্ট একটা পরিবারের সাথে, গোষ্ঠীর সাথে সম্পর্ক, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের উন্নয়নের চেষ্টাটা ভারত কখনো করেনি। এবং যতদিন তারা এটা করতে থাকবে, ভারতে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্টটা বাড়তেই থাকবে। এবং আজকের তরুণ প্রজন্ম, আপনি এটা বিস্ময়কর একটা পরিবর্তন আমি বলবো, যে আজকের তরুণ প্রজন্মের মধ্যে আপনি যদি এই ভুটাভুটিও করেন এই ইস্যুতে, দেখবেন যে ভারত বিরোধী সেন্টিমেন্টটা প্রবল আকার ধারণ করছে। ভারতীয়রা এটাকে একটা সাম্প্রদায়িক উস্কানি বলে, ইসলামীয় ফোবিয়া বলে, ইসলামিক ফ্যানাটিক বলে, নানাভাবে এটাকে চিত্রায়িত করার চেষ্টা করছে, কিন্তু তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তারা এই যে একটা বিয়ের মধ্যে আছে, এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ তরুণ প্রজন্ম আজকে বুঝতে শিখেছে, জানতে শিখেছে, দেখছে যে কারা করছে। যারা ভারত বিরোধী, এটা ভাবার মোটেও কারণ নাই তারা কেউ পাকিস্তানের পক্ষে কেউ একটি কথা উচ্চারণ করছে, কিংবা ভারতের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে, তারা কিন্তু বাংলাদেশের পক্ষের লোক। এটা পুরোপুরি দেশের স্বার্থের কথা। ভারতের লোকজন ভারতের পক্ষে বললে যদি এটা তারা এটা সমর্থন করে, তা আমার দেশের লোক আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলবে। আমার তরুণ প্রজন্ম আজকে দীর্ঘদিন পরে হলো, আমি মনে করব এই জুলাই অভ্যুত্থানের এটা আরেকটা ভালো ফসল, অ্যাচিভমেন্ট, যে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা নেতৃত্বে ছিল, তরুণ সমাজ নেতৃত্বে ছিল, তারা বাংলাদেশের তরুণদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের স্বার্থটা ভারতের স্বার্থের চেয়ে আলাদা, এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটি হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। স্বাধীন সার্বভৌম দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক থাকে, বিশ্বব্যাপী যে সম্পর্ক আছে, সেটা হবে। এটা কারো নতজানু হয়ে, কারো কথায় উঠে বসে অন্য একটা দেশের প্রাদেশিক সরকারের মতো কোনো ভূমিকা বাংলাদেশের সরকার পালন করবে না। এটাই বাংলাদেশের তরুণ সমাজ চায়। এই জিনিসটাকে আমাদের আপহোল্ড করতে হবে। মজার বিষয় হচ্ছে, এই তরুণ সমাজ যখন বেড়ে উঠেছে, ওদের মূল সময়টা সেটা কিন্তু এই 2009 থেকে 2024 তাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব ক্ষেত্রে ব্রেন ওয়াশ করার যত রকম সরঞ্জাম সরকারের পক্ষে আয়োজন করা সম্ভব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিটা স্টেপে সেগুলি কিন্তু সরকার করেছিল। এত কিছুর পরও সরকার ঠিক সফল হয়নি, সফল যে একেবারেই হয়নি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আপনার কথার রেশ ধরেই আমি একটা জিনিস এখন দর্শকদের জানাতে চাই, সরকার আসলে কি অবস্থান নিচ্ছে, সরকারের বক্তব্য কেমন হচ্ছে, তাদের বিষয়টি দর্শকদের কাছে একটু বা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি। বৃহস্পতিবার ভারতের আনন্দবাজার সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে খবরটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে, যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শুক্রবার সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের যে জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাকে টার্গেট করা হচ্ছে। এতে বলা হয়, হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা অপতথ্য ব্যবহার করা হচ্ছে, যাতে লক্ষ্যবস্তুকে অভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায়। এতে উল্লেখ করা হয়, মিথ্যা প্রচারণা ও অপতথ্যে বিশ্বাস করে মানুষ যখন যার বিরুদ্ধে প্রচার হচ্ছে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে পদক্ষেপ নিতে শুরু করে, তখন তা পুরোপুরি সফল হয়। এক্ষেত্রে প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ ও তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা। আর স্বেচ্ছায় এই মিথ্যা প্রচারের মুখপাত্র হিসেবে কাজ করছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এদিকে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া অপর এক পোস্টে বলা হয়েছে, কিছু ভারতীয় সংবাদপত্র বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ করার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে মিথ্যা ও বিভ্রান্তির প্রচারণা চালাচ্ছে।
আছে এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশ সহ সব দেশের জন্য প্রযোজ্য। জাহিদ ভাই, আপনি আসলে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছেন যে বাংলাদেশ সরকারের কি অবস্থান থাকা উচিত, এবং তার সর্বশেষ যে উদাহরণটি আনন্দবাজার গতকালকে দিয়েছিল, যদিও তারা তাদের অনলাইন পেজ থেকে ইতিমধ্যে নিউজটি সরিয়ে নিয়েছে, কিন্তু দিয়েছিল যা বাংলাদেশের জন্য অসম্মানজনক এবং কূটনৈতিক শিষ্টাচারের কোনো ব্যারিয়ারের মধ্যে, কোনো সীমানার মধ্যেই পড়ে না। বিষয়টিকে আসলে বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা যখন আপনি ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর এটা করা হবে, যদি আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারকে কালকে ফরেন মিনিস্ট্রি তলব করে নিয়ে এই কথা বলে, তখন তারা বলবে যে এটা তো আমরা কিছু করিনি, সরকার কিছু করেনি, এটা মিডিয়া করছে, আমাদের দেশের মিডিয়া স্বাধীন, এই বলে তারা কিন্তু এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। অতীতে তারা করেছে। তো এটা দেখেন যে আমাদের অত্যন্ত সেন্সিটিভ জায়গা বাংলাদেশের সেনাবাহিনী, এবং গত জুলাইয়ের অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা গৌরবজনক ভূমিকা রয়েছে। এই বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এখন মিথ্যা তথ্য প্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া, এবং অতি অবশ্যই আমি বলবো এইটা শেখ হাসিনার সমর্থিত ভারতীয় যে সরকার, এই সরকারের ইন্ধনে এই কাজগুলো হচ্ছে, এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বাভাবিক কিছু রদবদল, কিছু পরিবর্তনকে কেন্দ্র করে এই খবরটিকে সাজিয়েছে এবং এটাকে রং লাগিয়ে একটা খবর প্রচার করেছে, এবং এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাকে প্রচারণা চালিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তো যথার্থই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি আশা করব যে মানুষকেও এই ব্যাপারে সজাগ এবং সচেতন থাকতে হবে, এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে এই আক্রমণ চালাবে, এবং এটা টার্গেট গ্রুপ হবে। আপনি ইতিপূর্বে দেখেছেন যে এই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে আমি বলবো তরুণ ছাত্র সমাজ, বাংলাদেশের সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল। তো তারা বিভিন্ন সময় ছাত্রদের উপর কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে গেছে, এবং কি তাদের উপর ফিজিক্যাল আক্রমণও হচ্ছে, এবং তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। নানাভাবে কিন্তু ছাত্রদেরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, এবং নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা এই অপপ্রচারে নেমেছে। তো এই বিষয়গুলো তারা করেই যাবে, মনে হচ্ছে তাদের অ্যাটিটিউড থেকে তারা এটা ক্ষান্ত হবে না, তারা একের পরে এটা করে যাবে। মানে এক ধরনের তারা প্রক্সি ওয়ার যেটাকে বলা হচ্ছে, যে বাংলাদেশের বিরুদ্ধে এইরকম প্রচারণা চালিয়ে গেছে। বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশের মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারে, 9 মাস ধরে যুদ্ধ করতে পারে, তাদেরকে এই আন্ডারমাইন করা, যারা একসময় বাংলাদেশের মিত্র ছিল সেই 71-এর যুদ্ধে, তারা যদি এইরকম আন্ডারমাইন করে বাংলাদেশের জনগণের পালস বুঝতে না পারে, তাইলে তারা এটা ভুল করবে, এবং তাদের জন্য এটা বুমেরাং হবে। যেমনটি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এই কথাটি উনি দায়িত্ব নেওয়ার আগেই, উনি ফ্রান্স থেকে বাংলাদেশে ফেরার মুহূর্তেই এই রকম একটি কথা এনডিটিভি থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল, উনি এটার উত্তর দিয়েছিলেন। তো এই কথাটা যদি ভারতীয় সরকারের এবং জনগণের মনে থেকে থাকে যে তারা যদি বাংলাদেশকে অস্থির করতে চায়, তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না, এটা খুবই স্পষ্ট বক্তব্য। তো এইখানে ভারতীয়রা হয়তো আমাদের এখানে নানা ধরনের অপতৎপরতা চালাতে পারে, কিন্তু এটার ফল তাদের জন্য খুব যে একটা সুখকর হবে এটা ভাবার কোনো কারণ নেই। খুব স্বাভাবিকভাবেই এটা তাদের জন্য সুখকর হবে না, এবং বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি কোনোভাবে এইভাবে দমিয়ে রাখতে পারবেন না। ষড়যন্ত্র করতে পারেন, ষড়যন্ত্র সাময়িকভাবে সফলও হতে পারে, কিন্তু এখন তারা সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অধিকাংশ, আমি যদি আওয়ামী লীগের কিছু পার্সেন্টেজ যারা হয়তো এইগুলোকেই সমর্থন করবে, যারা পতিত স্বৈরাচারের বিশেষ সুবিধাভোগী, এরা ছাড়া আওয়ামী লীগেরও আরও সমর্থক যারা আছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ, সিংহ কেন এটা আমি যদি বলি যে 90% মানুষের পক্ষে নেই, এই ভারতীয় তৎপরতার বিরুদ্ধে সোচ্চার। তো এই 10% মানুষকে নিয়ে তারা কতটুকুই ষড়যন্ত্র সফল হতে পারবে, এবং এই ষড়যন্ত্র করলেও কেউ, ভারত কেন অন্য কোনো দেশও যদি, পাকিস্তানও যদি করে, আমেরিকাও যদি আমাদের বিরুদ্ধে করে, তা আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে এগুলো মোকাবেলা করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আসলে সীমান্তের এক পাশ যদি অস্থির হয়, ওই একই অস্থিরতা অপর পাশে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়বে। এই বিষয়টিকে আসলে আমাদের প্রতিবেশী দেশকেই আগে বুঝতে হবে, কারণ কোনো ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ গিয়ে ভারতে কিছু করছে না, বরং ভারতই প্রতি ক্ষেত্রে আমাদের ভিতরে ঢুকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। আজকে আরেকটি ঘটনা আপনাকে একটু বলি। আজকে কেরালায় দেখেন আরেকটি নিউজ আছে, আপনি হয়তো এটা এড়িয়ে গেছেন, যে কেরালায় 27 জন বাংলাদেশিকে তারা গ্রেফতার করেছে। তো এইভাবে ভারতে বাংলাদেশের
নাগরিকরা ভারতে বিভিন্ন সময় বিভিন্নভাবে গেছে, অনেকের হয়তো বৈধ কাগজপত্র নেই। তো বাংলাদেশেও তো ভারতের নাগরিকরা আছে। আমরা তো একসময় আজকের যিনি আইন উপদেষ্টা আমরা শুনেছিলাম যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং তাদের অধিকাংশই কোনো ওয়ার্ক পারমিট নেই, তাদের খুব সীমিত সংখ্যকই বৈধ পারমিট নিয়ে বাংলাদেশে আছে। অন্যরা 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে অনেকে হয়তো পালিয়ে গেছে, আবার ভারতে ফিরে গেছে, কিন্তু একটা বড় সংখ্যায় বাংলাদেশে এখনও রয়ে গেছে। তো এইগুলা যদি শুরু করে ভারত, যে এই রকম সাধারণ নাগরিক যারা বিভিন্ন সময়, বাংলাদেশের কিছু নাগরিক হয়তো বিভিন্ন সময় 47-এ গেছে, 65-এ গেছে, এরকম কিছু আছে, ওই সমস্ত ঘটনায় বাংলাদেশেও আসছে, ওই সময় বাংলাদেশ থেকে ভারতেও গেছে, কিন্তু এরপরে 71-এ হয়তো কিছু রয়ে গেছে, এরকম কিছু থাকতে পারে। কিন্তু এইগুলাকে কেন্দ্র করে এখন যদি আপনি অবৈধ নাগরিক বলে, এবং মানব পাচার একটা বিষয় আপনি জানেন বিশ্বজুড়ে এটা আছে, কিন্তু এটাকে যদি আপনি উস্কে দেন, আর উপরন্তু আপনি বাংলাদেশ থেকে আপনার দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ থেকে আপনার দেশে নিয়ে যান, আপনার দেশের কর্মী এই দেশে পাঠিয়ে, যেখানে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ চাকরি পাচ্ছে না, বেকার জীবনযাপন করছে, আর আপনার লোকদেরকে পাঠিয়ে শেখ হাসিনাকে আপনি অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রেখে আপনার লোকজনকে এখানে চাকরির সুযোগ করে দিচ্ছেন। আমাদের পুলিশ বাহিনীতে পর্যন্ত তাদের লোকজন ঢুকিয়ে ফেলা হয়েছিল, এই অভিযোগ আসছিল এবং এটা নিয়ে বিভিন্ন রিপোর্ট হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি তো কখনো মেনে নেওয়া যায় না। সেটাই ভারতকে বুঝতে হবে। আর আসলে এটা বলা যায় না যে বাংলাদেশকে আরও সহানুভূতিশীল হতে হবে ভারতের ব্যাপারে, বা আরও ছাড় দিয়ে চলতে হবে। কারণ ছাড় দেওয়ার মানসিকতা থাকলে যত ছাড় দেয়া হবে ভারত ততই বেশি ছাড় গ্রহণ করবে, এবং তার ফলাফল আজকে আমাদের সামনে। শেখ হাসিনার পলায়ন, তাকে আশ্রয় দেয়া, তাকে এই পর্যন্ত কথা বলে যাওয়ার সুযোগ দেয়া, সব কিছুই ভারত করে যাচ্ছে তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশ যদি এক্ষেত্রে চুপ করে থাকে তাহলে এর ফলটা সরাসরি বাংলাদেশকেই ভোগ করতে হবে। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ সময় আমাদের এতখানি সময় দেওয়ার জন্য এবং আপনার অসাধারণ বিশ্লেষণের জন্য। আশা করি আমরা আবারও বসবো। ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই। কাল আবার একই সময় একই চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং থাকুন আমার দেশের সঙ্গে। পড়ুন, দেখুন, মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।